গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের হিস্ট্রির উপর থেকে থাকছে 12 নম্বর ক্লাস, এবং 12 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করছি। সেটা হলো বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্ম। এর আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের বৈদিক সভ্যতা শেষ হওয়ার পর ঋগ বৈদিক কালে যে প্রশাসনিক ক্ষমতা ছিল তাদেরকে মানে সর্বশ্রেষ্ঠ যে ক্ষমতায় ছিল তাকে বলা হতো জন। তারপর ধীরে ধীরে যখন উত্তর বৈদিক কালের দিকে চলে আসে, তখন প্রশাসনিক ক্ষমতায় যারা শ্রেষ্ঠ ছিল সেই জন, ওর নাম পরিবর্তন হয় জনপদ, এবং পরবর্তীতে সেই জনপদ হয়ে যায় মহাজনপদ। অর্থাৎ আমরা যে 16টা মহাজনপদের নাম আমরা ছোটবেলায় পড়ে এসেছি, ষোড়শ মহাজনপদ, সেটা চলে আসে। তো বলেছিলাম এর আগের দিনের ক্লাসে তোমাদের যে ষোড়শ মহাজনপদটা আমরা কিছুদিন পরে শুরু করব। তার মিডিলে আমরা বুদ্ধ ধর্ম মানে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, এই দুটোকে আমরা আগে কমপ্লিট করে নেব। তো শুরু করছি আজকে নতুন টপিক, বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের সংস্থাপককে আমরা ছোটবেলায় পড়ে এসেছি বা জানি। বৌদ্ধ ধর্মের সংস্থাপক অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন কে? মহাত্মা বুদ্ধ। তো এই মহাত্মা বুদ্ধ, এনার জন্ম হয় কবে, পিতার নাম কি, মাতার নাম কি, সৎমা কে ছিল, ছোটবেলায় নাম কি ছিল, কার সাথে এনার বিয়ে হয়েছিল, এগুলো সব নাম কিন্তু আমাদের জানতে হবে। তো হেডিং করো ফার্স্টে এখান থেকে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের ফার্স্টে লেখো সংস্থাপককে, কে প্রতিষ্ঠা করেছিল, সংস্থাপক কে? তো বৌদ্ধ ধর্মের সংস্থাপক হলেন কে? সংস্থাপক হলেন মহাত্মা বুদ্ধ। মহাত্মা মহাত্মা বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের সংস্থাপক। এই মহাত্মা বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? লেখো এখানে মহাত্মা বুদ্ধের জন্ম। জন্ম কোথায় হয়েছিল, কত সালে জন্ম হয়েছিল? এক্সামে কোশ্চেন দেয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে। এনার পিতার নাম কি? যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করতে পারো। মাতার নাম কি? সৎ মায়ের নাম কি? সৎ মা কেন আসছে সেগুলোও ডিসকাস করব, কারণ ইনি যখন ছোট ছিলেন, মহাত্মা বুদ্ধ জন্মানোর কিছুদিনের মধ্যেই তার মা মারা যায়, এবং তিনি লালন পালিত হন কার কাছে? সৎ মা, বা বলতে পারো এনাকে পালিত মা। পালিত মা যিনি মহাত্মা বুদ্ধকে লালন পালন করেছিলেন। নেক্সট জানতে হবে ছোটবেলায় মহাত্মা বুদ্ধের নাম কি ছিল? ছোটবেলার নাম, ছোটবেলার নাম কি ছিল? কার সাথে বিবাহ হয়েছিল, অর্থাৎ বউয়ের নাম, পত্নীর নাম কি? আর আরেকটা জানতে হবে যে মহাত্মা বুদ্ধের ছেলের নাম কি, পুত্রের নাম কি? ছেলের নাম কি? তো মহাত্মা বুদ্ধের জন্ম হয়েছিল কোথায়? মহাত্মা বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীতে। কত সালে জন্ম হয়? 563 খ্রিস্টপূর্বাব্দে। 563 বিফোর ক্রাইস্ট, বিসিতে জন্ম হয় কার? জন্ম হয় মহাত্মা বুদ্ধের। কোথায় জন্ম হয়? লুম্বিনী। লুম্বিনীতে জন্ম হয়। লুম্বিনীর কোথায় জন্ম হয়? কপিল বস্তুতে। লুম্বিনীর কোথায়? কপিল বস্তু। কপিল বস্তুতে জন্ম হয় কার? মহাত্মা বুদ্ধের জন্ম হয়। মহাত্মা বুদ্ধের বাবার নাম কি ছিল, পিতার নাম কি ছিল? তো এনার বাবার নাম ছিল শুদ্ধ ধন। এনার বাবার নাম ছিল কি? শুদ্ধ ধন। শুদ্ধ ধন ছিল এনার বাবার নাম। এই শুদ্ধ ধন ইনি কিন্তু একজন রাজা ছিলেন। কোন বংশের রাজা ছিলেন? তো পাশে লিখে রাখো, ইনি শাক্য বংশের শাসক ছিলেন। শাক্য বংশের শাসক ছিলেন কে? এই শুদ্ধ দান।
শুদ্ধোধন ছিলেন শাক্য বংশের রাজা। অর্থাৎ মহাত্মা বুদ্ধ কে ছিলেন? একজন রাজার ছেলে, রাজপুত্র ছিলেন মহাত্মা বুদ্ধ। তো একজন রাজপুত্র থেকে কিভাবে তিনি একজন সন্ন্যাসী হলেন সেই কাহিনী আমরা আলোচনা করব আজকের ক্লাসে। এনার মায়ের নাম কি ছিল? এনার মায়ের নাম ছিল মহামায়া, মানে অরিজিনাল মা যিনি ছিলেন তার নাম কি ছিল? তার নাম ছিল মহামায়া নাম ছিল। এবং ইনি বুদ্ধের জন্মের কিছুদিনের মধ্যে মারা যান। বুদ্ধ জন্মগ্রহণের, বুদ্ধের জন্মের কিছুদিনের মধ্যেই মারা যান, কিছুদিনের মধ্যেই মারা যান। এবং এর ফলে বুদ্ধও তখন ছোট ছিল। এনার লালন পালন কে করেছিলেন? তো এনার লালন পালন করেছিলেন এনার সৎ মা। সৎ মায়ের নাম কি? প্রজাপতি গৌতমী। সৎ মায়ের নামও কিন্তু এক্সামে বহুবার দিয়েছে, মনে রাখবে। সৎ মা বা পালিত মা কে ছিলেন? প্রজাপতি গৌতমী। তো কোশ্চেন এইভাবে দেয় যে বুদ্ধের মায়ের নাম কি? অপশানে মহামায়া থাকবে, গৌতমী থাকবে এবং আদার্স অন্য দুটো কিছু দিয়ে দেবে। তো অ্যান্সার কি হবে? বুদ্ধের মায়ের নাম হয়ে যাবে মহামায়া। যদি উল্লেখ করে দেয় যে সৎ মায়ের নাম কি, তখন অ্যান্সার করবে প্রজাপতি গৌতমী ছিলেন বুদ্ধের সৎ মা। বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল? ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ। বুদ্ধের ছোটবেলার নাম ছিল কি? সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছিল বুদ্ধের ছোটবেলার নাম। বুদ্ধের বিয়ে হয়েছিল 16 বছর বয়সে। এবং কার সাথে বিয়ে হয়েছিল? অর্থাৎ বুদ্ধের বউয়ের নাম কি, পত্নীর নাম কি? তো মনে রাখবে যশোধারা। যশোধারা ছিলেন বুদ্ধের বউয়ের নাম বা পত্নীর নাম। এবং এনার ছেলের নাম কি ছিল? এনার ছেলের নাম ছিল রাহুল। ছেলের নাম ছিল রাহুল। তো এই যে পয়েন্টগুলো লেখালাম, প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন দেয়। বৌদ্ধ ধর্মের সংস্থাপক কে? মহাত্মা বুদ্ধ। জন্ম কবে হয়েছিল? সাল জানতে চায়। 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিল। কোথায় জন্মগ্রহণ করেছিল? নেপালের লুম্বিনীতে। আচ্ছা, পাশে লিখে রাখতে পারো এখানে কোথাকার? নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করে। নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করে। লুম্বিনীর কোথায়? কপিল বস্তুতে জন্মগ্রহণ করে মহাত্মা বুদ্ধ। এনার বাবার নাম ছিল শুদ্ধোধন, মায়ের নাম মহামায়া। তিনি মারা যান, তার ফলে পালিত মা সৎ মা প্রজাপতি গৌতমা তাকে লালন পালন করে। ছোটবেলায় এনার নাম ছিল সিদ্ধার্থ। বিয়ে হয় 16 বছর বয়সে যশোধারার সাথে। এবং এনার ছেলের নাম কি? ছেলের নাম হলো রাহুল। এনার ছেলের নাম কি? ছেলের নাম হলো রাহুল। এবার বুদ্ধ জন্মগ্রহণ করেছে, তিনি একটা রাজার ছেলে, রাজপুত্র, অর্থাৎ শুদ্ধোধনের ছেলে, শাক্য বংশের একজন তিনি রাজার ছেলে। তো রাজার ছেলে হওয়াতে তার কি ছোটবেলাতেই যে যারা হাত ফাত দেখে না, জ্যোতিষী যারা, তো সেরকম দুজন জ্যোতিষী এসে বুদ্ধের কি করছে? জন্মের সময় ভবিষ্যৎবাণী করছে। তো এরপর কি হচ্ছে? বুদ্ধ জন্মানোর পর বুদ্ধের জন্মের সময় ভবিষ্যৎবাণী হচ্ছে। বুদ্ধের জন্মের সময় তার হাত দেখছে। হাত দেখে জ্যোতিষীরা কি করছে? তার ভবিষ্যৎবাণী কি করছে, অর্থাৎ ভবিষ্যতে বুদ্ধ কি হবে সেই ভবিষ্যৎবাণী করছে। তো এই ভবিষ্যৎবাণী করছে কে? এই ভবিষ্যৎবাণী করছে দুজন এসে ভবিষ্যৎবাণী করছে। দুজন কে? নাম মনে রাখবে। প্রথম জনের নাম হলো কাল দেবল এবং আরেকজনের নাম হলো কৌডিন্য। তাহলে দুজন কে? একজন হলেন কাল দেওয়াল এবং আরেকজন হলেন কে? কৌডিন্য। এরা দুজন ভবিষ্যৎবাণী করছে। এরা কি ভবিষ্যৎবাণী করছে? গল্প আকারে ভালোভাবে শোনো, তাহলে জিনিসটা মনে থাকবে। এরা ভবিষ্যৎবাণী করছে যে আপনার ছেলে হয় বড় হয়ে, এরা দুজনেই ভবিষ্যৎবাণী করছে। কি ভবিষ্যৎবাণী করছে?
আপনার ছেলে যখন বড় হবে, বড় হয়ে হয় সে রাজা হবে, নতুবা সে কি হবে, সন্ন্যাসী হবে, সে সন্ন্যাসী হবে। কি বলছে, হয় সে রাজা হবে, নতুবা সে সন্ন্যাসী হবে। এবার একটা রাজা, তার ছেলে, একমাত্র ছেলে, সে যদি ভবিষ্যতে গিয়ে সন্ন্যাসী হয়, সেটা কার না খারাপ লাগে? সেটা সব বাবা মায়ের খারাপ লাগবে। সাপোজ ধরো এখন আম্বানির ছেলে, সেদিন যার বিয়ে হলো, সে এবার বললো যে আমি সন্ন্যাসী হব। তো আম্বানির কোনো ব্যাপার না, কারণ আরেকটা ছেলে আছে। এবার দুই ছেলেই যদি বলে যে আমি সন্ন্যাসী হব আমরা, তখন আম্বানির কিন্তু খারাপ লাগবে। এবং আম্বানি চেষ্টা করবে কি, যাতে করে সে সন্ন্যাসী না হয়, এই সন্ন্যাসীর ভূত যাতে তার মাথার থেকে বেরিয়ে যায়, সেই ভূত দূর করার চেষ্টা করবে। যত পয়সা লাগে লাগুক, দূর করার চেষ্টা করবে। ঠিক তেমনটাই বুদ্ধের বাবা শুদ্ধোধন তেমনটাই করেছিলেন ছোটবেলা থেকে। অর্থাৎ বুদ্ধের বাবা আতঙ্কিত হয়ে গিয়েছিল এই কালদেবল এবং কৌডিল্য, এই দুজনের ভবিষ্যৎবাণী শুনে, এবং ছোটবেলা থেকে আতঙ্কিত হয়ে বুদ্ধ যাতে এই সন্ন্যাসী জিনিসটা কি এটা যাতে সে তার মনের মধ্যে না আসে, মানে সেই দিকে যাতে তার ধ্যান জ্ঞান না যায়, ছোটবেলা থেকে যা চেত তাই দিত। দেখবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কারোর বাবা যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস বা কোনো ভালো ব্যবসা বাণিজ্য করে, দেখবে সে বললো আমার অ্যাপেলের আইফোন দরকার, আজকে বললো, রাত্রের মধ্যে চলে আসলো বা কালকের মধ্যে চলে আসলো। বললো বাবা আমার সাইকেল দরকার, দিয়ে দিল। একটু বড় হয়ে বললো বাবা আমার বাইক দরকার, দিয়ে দিল। মানে যা চাচ্ছে দেন দেন দিয়ে দিচ্ছে। ঠিক তেমনটা বুদ্ধের বাবা করেছিল। ছোট থেকে বুদ্ধ যা চেয়েছিল সমস্ত ইচ্ছে পূরণ তার বাবা করেছিল, যাতে করে তার মানে ধ্যান জ্ঞান এই সন্ন্যাসের দিকে না যায়। এরপর ধীরে 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 ছেলে যখন বড় হলো, 12 বছর, 13 বছর, 14 বছর, এইভাবে ধীরে ধীরে তার বয়স যখন 16 বছর হলো, বুদ্ধের বয়স যখন 16 বছর হলো, সাথে সাথে বুদ্ধকে বিয়ে দিয়ে দিল। আগে এরকম অল্প বয়সে বিয়ে করার রীতি ছিল, তো বুদ্ধকে বিয়ে দিয়ে দিল। কার সাথে বিয়ে দিল? এক্ষুনি বললাম, যশোধরা, যশোধরার সাথে বিয়ে দিয়ে দিল 16 বছর বয়সে। এবার মানে তার বাবা ভাবছে কি, এবার বিয়ে টিয়ে দিয়ে দিল, দেওয়ার পরে এবার বলবে এবার আমার চেয়ার তুই সামলা। যেমন সাপোজ হয়তো এখন মুকেশ আম্বানি বলতে পারে, মুকেশ আম্বানি দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে, এবার মুকেশ আম্বানির কিছু অংশ তাদের দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়ে বলবে এবার আমি এতদিন দেখেছি, এবার তোরা দেখ। মানে ওকে রাজা করার চিন্তা ভাবনা তার বাবার আছে, অর্থাৎ শুদ্ধোধনের আছে। তো করলো কি, তাকে বিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে এইবার এই চিন্তা ভাবনায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল শুদ্ধোধন, মানে বুদ্ধের বাবা। এবার বুদ্ধ একদিন তার যে এলাকা আছে, তার যে মানে যে শহরে যে থাকে, যে নগরে সে থাকে, সেই নগর ভ্রমণে বের হবে। মানে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তার শহর সে ঘুরে দেখেনি, মানে এতটাই তার বাবা তার মানে যা চাইতো সেই সমস্ত জিনিস দিত। এবং তখনকার দিনে কোনো এখন যেমন হাতে আমাদের ফোন আছে, তখনকার দিনে ফোনের ছিল না, ফোনের ব্যবস্থা ছিল না। আমরা এখন ঘরে বসেই যে আশেপাশের পরিবেশ বলো আর পুরো অল পৃথিবী বলো, পুরো বিশ্বে কি ঘটনা হচ্ছে আমরা একদম মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে জানতে পারি সার্চ করে। তখন তো সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তো বুদ্ধর কোনো জ্ঞানই ছিল না যে তার শহরে কি কেমন ধরনের মানুষ থাকে বা কি কি ঘটনা হয়, কিছুই আইডিয়া ছিল না। তো বুদ্ধের একদিন মনে হলো যে সে নগর পরিক্রমায় বেরোবে, শহর ভ্রমণ করতে বেরোবে। তো বুদ্ধ বার হলো। বার হয়ে বুদ্ধ, আচ্ছা এখানে একটা তোমাদের ছোট ইনফরমেশন দিয়ে দিই, তারপরে বলছি বাকি ঘটনাটা। তো এখন তোমরা যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রি ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাস তোমরা তোমাদের টাইম মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে,
কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমরা রুটিন পেয়ে যাবে, সেই রুটিন ওয়াইজ ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, অ্যাডমিট কার্ড রেজাল্ট ইত্যাদি প্রকাশিত হোক, সবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে জানিয়ে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে। আর কোনো রকম জিজ্ঞাসা, কোনো রকম কোনো কিছু কোয়ারিজ মনের মধ্যে থাকলে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদের ইনফর্ম করবে, তোমাদের সেখান থেকে রিপ্লাই দেওয়া হবে। এছাড়া আরো আরেকটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সমস্ত এক্সামের জন্য জিকে/জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা, সেটাও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। এটা বাদ দিয়ে বাকি যে এক্সামের নামগুলো তোমরা দেখলে, প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল, নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটা যেহেতু নতুন, তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে আমাদের নতুন ম্যাথের চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো। আর চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাস করতে থাকো। তো আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম যে বুদ্ধ এবার নগর পরিক্রমায় বেরোবে। তো এতদিন কোনোদিন সে তার নগর বা তার শহর এলাকা ঘুরে দেখেনি ছোট থেকে। বিয়ের পর, বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর তারপরে সে ঘুরে দেখছে। এবার যখন সে ঘুরতে বার হচ্ছে, যেহেতু রাজার ছেলে, তো রথে বেরোবে, নিশ্চয়ই পায়ে হেঁটে বেরোবে না। তো রথ সাজিয়ে দিয়েছে তার বাবা, রথে একজন সারথি আছে, সে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখাচ্ছে। তো বুদ্ধ প্রথম নগরে বেরিয়ে ঘুরতে 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 প্রথম তার সাথে একজনের সাক্ষাৎ হয়। সে কে? সে হলো একজন রোগী, একজন পেশেন্ট, একজন রোগী ব্যক্তি। একজন কি? একজন হলো সে রোগী ব্যক্তি, একজন রোগী, একজন পেশেন্টের সাথে তার সবার প্রথমে সাক্ষাৎ হয়, বা হিন্দিতে যদি বলো বিমার বলা হয়, হিন্দিতে বিমার ব্যক্তি, একজন বিমার ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। এবার সে রথের সারথির কাছে জিজ্ঞাসা করছে যে ওই লোকটার কি হয়েছে। তা রথের সারথি বলছে যে ওর এরকম, সাপোজ একটা উদাহরণ হিসেবে বলছি, ওর জ্বর হয়েছে, সেই কারণে, আর মানে টাইফয়েড জাতীয় হয়েছে, সেই কারণে লোকটা খুব অসুস্থ, লোকটা হলো পেশেন্ট। তা বলছে এই জ্বর আমার হতে পারে, সাপোজ ওর যার রোগ হয়েছিল, বলছে হ্যাঁ তোমারও হতে পারে, তুমিও রক্ত মাংসে গড়া মানুষ, তোমারও ভবিষ্যতে জ্বর হতে পারে। তো বুদ্ধ বলছে, গৌতম বুদ্ধ বলছে আচ্ছা ঠিক আছে, তা চলো এখান থেকে। আবার এগোচ্ছে, আবার এগোচ্ছে, আবার এগোচ্ছে, এগোতে 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 হঠাৎ আবার বুদ্ধ বলছে দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। বলছে কেন? বলছে এই যে পাশে একজন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, এর মাথার চুল সাদা কেন, দাড়ি সাদা কেন, তারপর মুখের চামড়া, দেখবে বৃদ্ধদের মুখের চামড়া কি হয়, একটু কুচকানো মতো হয়, কুচকানো কেন, বা মাজা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? তা রথের সারথি বলছে কি, রথের সারথি বলছে যে ওর বয়স হয়ে গেছে, মানে তিনকাল গিয়ে শেষকালে ঠেকেছে, ওর যৌবন টৌবনের টাইম পিরিয়ড পুরো কভার হয়ে গেছে, তো এখনো বৃদ্ধ বয়সে আছে, ও একজন বৃদ্ধ ব্যক্তি। তা গৌতম বুদ্ধ বলছে যে আমিও কি এরকম হব? বলছে হ্যাঁ তুমিও এরকম হবে, তুমি এখন, তোমার বয়স এখন অল্প আছে, এখন তোমার 16 বছর, সবে বিয়ে করেছো, তারপর বিয়ের পরে মানে এরপরে আস্তে আস্তে তোমার মানে শৈশব থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে ধীরে 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 তুমিও একদিন এর মতো, ঠিক এই ব্যক্তির মতো তোমারও চুল দাড়ি পাকবে, তুমিও একদিন বৃদ্ধ হবে। তাহলে সেকেন্ড তার কার সাথে সাক্ষাৎ হলো? সেকেন্ড সাক্ষাৎ হলো একজন বৃদ্ধ ব্যক্তির সাথে, বৃদ্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এরপর
সেকেন্ড সাক্ষাৎ হলো। এরপর আবার যাচ্ছে, আবার রথ চালাতে বললো, আবার যাচ্ছে, যেতে 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 3 নম্বর ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো। 3 নম্বর ব্যক্তি বলতে কি, যেতে যেতে সে দেখলো রাস্তার ধারে একটা রাস্তার পাশের বাড়িতে, সেখানে বেশ লোকে কান্নাকাটি পাটি করছে। তা রথ চালাতে বললো যে দাঁড়াও, মানে যে রথ চালাচ্ছে সারথি তাকে বললো দাঁড়াও, ওখানে কি হচ্ছে, ওখানে কান্নাকাটি করছে কেন? সারথির কাছে জিজ্ঞাসা করছে গৌতম বুদ্ধ। তা বলছে, সেই সারথি বলছে যে ওই বাড়ির কোনো একজন ব্যক্তি হয়তো মারা গিয়েছে, তার জন্য তার বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন কান্নাকাটি করছে, শোক জ্ঞাপন করছে। তা বলছে আমারও কি এরকম হতে পারে যে আমিও এরকম কোনোদিন মারা যেতে পারবো? বলছে হ্যাঁ, তুমিও মারা যাবে। আমিও যেমন রক্ত মাংসে গড়া মানুষ, আর যে ব্যক্তি মারা গেছে সেও রক্ত মাংসে গড়া মানুষ, সে মারা গিয়েছে। আমিও একদিন মারা যাব, আমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, তুমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে। তাহলে 3 নম্বর কার সঙ্গে সাক্ষাৎ হলো? মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এরপর ধীরে 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 বলছে ঠিক আছে, আবার এগোতে থাকো। তো এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, এগোতে এগোতে 4 নম্বর একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হচ্ছে। দেখছে রাস্তার ধারে একটা গাছের নিচে, মুখে বেশ লম্বা লম্বা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এরকম লম্বা লম্বা দাড়ি, মাথায় এরকম বেশ মানে চুল আছে, মানে সাধু মনি ঋষিদের যেমন থাকে তেমনটা, এবং গায়ে লাল কাপড় জড়িয়ে একদম পদ্মাসনে সে বসে আছে, এবং একদম চোখ টোক বুজিয়ে সে বসে আছে, মানে ধ্যান করছে। বলছে ইনি কি করছেন? সারথীর কাছে জিজ্ঞাসা করছে। বলছে ইনি একজন মুনি ঋষি, ইনি একজন সন্ন্যাসী, ইনি এই গাছের নিচে বসে তিনি ধ্যান করছেন, তিনি তপস্যা করছেন। অর্থাৎ 4 নম্বর কার সাথে সাক্ষাৎ হলো? সন্ন্যাসীর সাথে তার সাক্ষাৎ হলো। আর খেয়াল করো সেই ভবিষ্যৎবাণীর কথা, যে ভবিষ্যতে গিয়ে সে হয় রাজা হবে, নতুবা সে সন্ন্যাসী হবে, এবং সন্ন্যাসী জিনিসটা কি সেটা যাতে সে না বুঝতে পারে, তার বাবা প্রথমে কি করেছিল, যা চাইতো তাই তার, মানে সেই শখ পূরণ করতো, ইচ্ছে পূরণ করতো, যাতে করে সে ভবিষ্যতে সন্ন্যাসী না হয়। এবং কপালে যা লেখা আছে সেটা তোমার হবেই, যতই আটকাও না কেন ভবিষ্যতে গিয়ে সেটা হবেই। এবং ফাইনালি তার সাক্ষাৎ হলো কার সাথে? সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ হলো, এবং সন্ন্যাসী জিনিসটা কি সেটা তার একটা কনসেপ্ট তৈরি হলো। তো কিভাবে আর আর এর মধ্যে কি কি দেখলো সন্ন্যাসী? তো এদিকে রোগী ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, মৃত ব্যক্তি, এদের বিভিন্ন রকম কিন্তু সমস্যা আছে। রোগী ব্যক্তির কি সমস্যা, তার রোগ কেন সারছে না সেটা নিয়ে সে চিন্তিত আছে। বৃদ্ধ ব্যক্তি সে রাস্তা পার হতে পারছে না, সে মানে ঠিকঠাক হেঁটে বাড়ি যেতে পারছে না, বা সে ঠিকঠাক আগে যেমন যৌবন অবস্থায় কাজ করতে এখন সেটা করতে পারছে না, সেই নিয়ে সে চিন্তায় আছে। মৃত ব্যক্তির বাড়ির লোকজন চিন্তায় আছে। একমাত্র চিন্তা নেই কার? সন্ন্যাসীর চিন্তা নেই। সন্ন্যাসী সে একদম রিল্যাক্সে ধ্যানমগ্ন অবস্থায় সে ধ্যান করছে। তো এর থেকে তার মাথায় চলে আসলো কি, সন্ন্যাসী ইজ দা বেস্ট, মানে সন্ন্যাসটা, এনার মাথায় কোনো কিছু নেই, ইনি এক এক জায়গায় এক নিরিবিলি বসে তিনি তার মতো তপস্যা করে যাচ্ছে। তো এই যে 4টে বললাম, রোগী ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, মৃত ব্যক্তি এবং সন্ন্যাসী, এইগুলো হলো বুদ্ধের 4 প্রতীক। তো কোশ্চেন দেয় বুদ্ধের 4 প্রতীক কি কি? তো লিখে রাখো বুদ্ধের 4 প্রতীক কি কি। গৌতম বুদ্ধের 4 প্রতীক। তো বুদ্ধের 4 প্রতীক কি কি? রোগী ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, মৃত ব্যক্তি এবং সন্ন্যাসী। এরপর গৌতম বুদ্ধ কি করে? গৃহ ত্যাগ করে দেয়। কত বছর বয়সে? 29 বছর বয়সে এসে গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করে। তো লিখে রাখো। এরপর নেক্সট পেজে লেখো, এরপর গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করে। এবং গৃহ ত্যাগ করে কিসের আকাঙ্ক্ষায়? সে মোক্ষ লাভ করবে সেই আশাতে, অর্থাৎ সন্ন্যাসী হয়ে
মোক্ষ লাভ করবে সেই আশাতে তিনি গৃহ ত্যাগ করে। এবং এখান থেকে একটা কোশ্চেন দেয় যে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহ ত্যাগ করেছিলেন। তো মনে রাখবে, বিয়ে হওয়ার ঠিক 13 বছরের মাথায় বিয়ে হয়েছিল, 16 বছর বয়সে। 13 বছর সংসার ধর্মের পর ঠিক 16 আর 13 যোগ করলে 29। তো 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করে, বাড়ি ছেড়ে চলে যায়। এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় সে দুটো জিনিস নিয়ে যায়। তো কি কি নিয়ে যায় এটাও এক্সামে কোশ্চেন দিয়েছে, তো লিখে রাখো। গৃহ ত্যাগের সময় গৃহ ত্যাগের সময় গৃহ ত্যাগের সময় নিজের সাথে নিয়ে যায় নিজের সাথে নিয়ে যায় কি নিয়ে যায়? দুটো জিনিস নিয়ে যায়। একটা হলো ঘোড়া, তার যে প্রিয় ঘোড়া ছিল সেই ঘোড়াটাকে নিয়ে যায়, এবং নিয়ে যায় সেই ঘোড়ার যে সারথি ছিল, নাহলে ঘোড়াটা চালাবে কে? ঘোড়ার সারথি এবং ঘোড়া, এই দুটো জিনিস সে নিয়ে যায়। এবং পরবর্তীতে গিয়ে এই ঘোড়া এবং সারথি সে দুটোকেও গৌতম বুদ্ধ ত্যাগ করে দিয়েছিল। তো কোশ্চেন দেয় যে গৃহ ত্যাগের সময় যে ঘোড়া এবং সারথিকে নিয়ে গেছিল তার নাম কি? তো ঘোড়ার নাম কি ছিল? ঘোড়ার নাম ছিল কন্দুক। ঘোড়ার নাম ছিল কন্দুক, আর সারথির নাম ছিল ছন্দাক। সারথির নাম ছিল ছন্দাক, বা অনেক বইতে আমি দেখেছি ছন্দাকের জায়গায় অনেক বইতে লেখা থাকে চেনা, বা অনেক বইতে লেখা থাকে ছেনা। চেনা বা ছেনা। তো ছন্দাক, চেনা বা ছেনা, যেটাই অপশনে থাকুক না কেন, তোমরা সেটা সঠিক অ্যান্সার মার্ক করবে। তো সারথির নাম ছন্দাক, আর ঘোড়ার নাম কি ছিল? ঘোড়ার নাম ছিল কন্দুক। এই দুটোকে নিয়ে গৌতম বুদ্ধ কি করে? গৌতম বুদ্ধ এই দুটোকে নিয়ে গৃহ ত্যাগ করে, এবং কিছু সময় বুদ্ধ এদেরকে নিজের সাথে রেখে দেয়। এখানে লিখে রাখতে পারো যে কিছু সময় এদেরকে বুদ্ধ নিজের সাথে রাখে, পরবর্তীতে এদেরকেও ত্যাগ করে দেয়। বুদ্ধ নিজের সাথে রাখে, এদেরকে নিজের সাথে রাখে, পরে এদেরকেও ত্যাগ করে দেয়। পরে এদেরকেও কি করে? সে ত্যাগ করে দেয়। এবার বুদ্ধ যাচ্ছে কিসের জন্য? সে জ্ঞান প্রাপ্তি করার জন্য, মোক্ষ লাভ করার জন্য। তো জ্ঞান প্রাপ্তি করার জন্য সবার প্রথমে কার দরকার? সাপোজ ধরো তুমি এই আরআরবি এনটিপিসির যে প্রিপারেশন নিচ্ছ, মানে আরআরবি এনটিপিসি তে তুমি একটা চাকরি করবে, সাপোজ ধরো স্টেশন মাস্টারের চাকরি করবে। তো সবার প্রথমে বেসিক তোমার কি? বেসিক ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ করার পর তোমার সব থেকে মানে প্রয়োজনীয় হলো যে সিলেবাসে তোমার পরীক্ষা হবে, সেই সিলেবাসটা তোমার হয় বাড়িতে নিজে পড়া, আর যারা নিজে পড়ছো না, কোনো একটা মেন্টর বা কোনো একটা টিচারের কাছ থেকে পড়া। তো সবার প্রথমে তার কোনো একটা গুরু বা টিচার দরকার এই জ্ঞান প্রাপ্তি করার জন্য। তো সবার প্রথম বুদ্ধের, লেখো বুদ্ধের প্রথম গুরু। তো বুদ্ধ যাচ্ছে প্রথম কার কাছে? বুদ্ধের প্রথম গুরুর কাছে। তো বুদ্ধের প্রথম গুরু, বুদ্ধের প্রথম গুরুকে, তার নাম হলো আলার কালাম। তার নাম কি? তার নাম হলো আলার আলার কালাম। আলার কালাম হলো বুদ্ধের প্রথম গুরু, এবং ইনি এই আলার কালাম সাংখ্য দর্শনে ইনি পারদর্শী ছিলেন, সাংখ্য দর্শনে আচার্য ছিলেন। সাংখ্য দর্শনের আচার্য ছিলেন কে? সাংখ্য দর্শনের আচার্য ছিলেন এই আলার কালাম। তো আলার কালামের কাছ থেকে তিনি শিক্ষা নিচ্ছেন, নিতে নিতে কিছুদিন পর মনে হচ্ছে না, এনার দ্বারা হবে না। তো এনার দ্বারা যখন হবে না, সাপোজ ধরো তুমি আমার কাছে পড়ছো, তুমি 4-5টা ক্লাস কি 8-10টা ক্লাস দেখার পর মনে করছিলে যে না, এই টিচারের দ্বারা হবে না, আমার আমার অন্য টিচার দেখার দরকার, সেটা তুমি স্বতন্ত্র আছো। তো তুমি অন্য কোনো টিচারের কাছে চলে গেলে। তেমনটাই বুদ্ধও কি করেছিল?
বুদ্ধও কিন্তু এই আলার কালামকে ছেড়ে দিয়েছিল, আলার কালামের দ্বারা হবে না ভেবে আলার কালামকে ছেড়ে দিয়ে বুদ্ধ চলে যায় তার দ্বিতীয় গুরুর কাছে। তো এখানে নেক্সট লাইনে লেখো বুদ্ধের বুদ্ধের দ্বিতীয় গুরু, বুদ্ধের সেকেন্ড গুরু, দ্বিতীয় গুরু। তো বুদ্ধের সেকেন্ড গুরু অর্থাৎ দ্বিতীয় গুরুর নাম কি? দ্বিতীয় গুরুর নাম হলো উদ্রাক রামপুত্র, উদ্রাক রামা উদ্রাক রামাপুত্র। এবং উদ্রাক রামাপুত্রের কাছে তিনি শিক্ষা লাভের পর মানে সেখানে গিয়ে তিনি শেখার পর তিনি মনে করেন যে এনার দ্বারাও হবে না, তো এনাকেও তিনি ছেড়ে চলে যান। এবার এনাকে ছেড়ে বুদ্ধ চলে আসলো কোথায়? চলে আসলো বোধ গয়ার জঙ্গলে। এরপর বুদ্ধ কোথায় চলে আসলো? এরপর বুদ্ধ চলে আসলো, বুদ্ধ চলে আসে কোথায়? বোধ গয়াতে, বোধ গয়ার জঙ্গলে, বোধ গয়ার বোধ গয়ার জঙ্গলে চলে আসে। বোধ গয়ার জঙ্গলে একটা নাম আছে উরুবেলা, উরুবেলা, উরুবেলা অর্থাৎ বোধ গয়ার জঙ্গলে এবার বুদ্ধ গৌতম বুদ্ধ চলে আসে। এবং সেখানে এসে যখন সে চলে আসলো আস্তে আস্তে দেখলো যে এক জায়গায় বসে 5 জন বসে ধ্যানমগ্ন অবস্থায় আছে বোধ গয়ার জঙ্গলে। দাঁড়াও, জঙ্গলে। এবার এই বোধ গয়ার অর্থাৎ উরুবেলাতে আসার পর এখানে দেখলো বুদ্ধ সাথে সাক্ষাৎ হলো 5 জন ব্যক্তির সাথে। 5 জন ব্যক্তির মধ্যে একজনের নাম হলো কৌডিন্য, কৌডিন্য এবং তার 4 সাথীর সাথে দেখা হলো। কোথা থেকে দেখা হলো? এই উরুবেলাতে, উরুবেলাতে। উরুবেলাতে এসে কি হচ্ছে? এখানে এখানে বুদ্ধের সাথে এখানে বুদ্ধের সাথে সাক্ষাৎ হচ্ছে, বুদ্ধের সাথে সাক্ষাৎ হয়। কার সাক্ষাৎ হয়? কৌডিন্য, কৌডিন্য ও 4 অন্য সাথীর সাথে, 4 জন অন্য সাথীর সাথে তার দেখা হচ্ছে। এবার সাথীর সাথে দেখা হয়, দেখা হয়। এবার বুদ্ধ ডাকছে এই 5 জন যে যারা বসে আছে এদেরকে ডাকছে, একজনকে ডাকছে কাঁধে হাত দিয়ে। সে প্রথমে হাত দিল, উত্তর দিল না। তারপরে গায়ে হাত দিল, গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দিল। তখন সে এক চোখ খুলে বলল, কি হয়েছে বল। তা বুদ্ধ বলছে, কি করছো তোমরা এখানে বসে? বলছে, দেখতে পাচ্ছিস না আমরা এখানে ধ্যান করছি, আমরা জ্ঞান প্রাপ্তির জন্য বসে আছি। তা বুদ্ধ বলছে, জ্ঞান প্রাপ্তি করছো তোমরা? বলে, আমিও তো তাই করতে চাই। তুইও করবি? বললো, হ্যাঁ আমিও করবো। তা ঠিক আছে, চল আমাদের সঙ্গে যোগ দে, পাশে বস। বললো, এই সর সর, মানে বাকি আর যে 4 জন আছে তাদেরকে ওটাই একটু জায়গা দে, ও বসবে, ও ধ্যান করবে আমাদের সঙ্গে। তো ওখানে বুদ্ধের বসতে দিল, বুদ্ধ বসে ওখানে ধ্যান করলো। এই সাপোজ ধরো 5 জন বসে আছে, এই হলো কৌডিন্য, কৌডিন্যর সাথে আরো 5 জন, এক আরো 4 জন, সরি টোটাল 5 জন ছিল। 2 3 4 5, এই 5 জন অলরেডি আগের থেকে বসেছিল। এবার বুদ্ধ আসলো, বুদ্ধ এসে এর কাঁধে ধাক্কা মারলো, ধাক্কা মেরে বললো, কি করছিস? বললো, আমরা ধ্যান করছি। বললো, তুইও করবি? বললো, হ্যাঁ। বল, ঠিক আছে, এই সর এদের। বললো, এই বাকি 4 জনকে সরে যা। সরে গিয়ে এখানে বুদ্ধের আবার বসতে দিল। বুদ্ধ বসে বললো, ঠিক আছে, আমাদের মতো আমরা যা করছি তাই কর, কপি কর। বুদ্ধ ধ্যান করতে থাকলো, ধ্যান করতে থাকলো। এর আগে অলরেডি কিন্তু 2টো টিচারকে সে ছেড়ে দিয়েছে, মানে 2টো গুরুকে সে কিন্তু ছেড়ে দিয়েছে, সেখানে তার পছন্দ হয়নি। তো এখানেও বসে কিছুদিন ধ্যান করার পর বুদ্ধের ঠিক ভালো লাগলো না, বুদ্ধের পছন্দ হলো না। বুদ্ধ বললো, না, এখানে বসে কিছুই হবে না। এই জায়গা ছেড়েও বুদ্ধ চলে গেল। এরপর বুদ্ধ সেখান থেকে চলে গিয়ে বুদ্ধ গেল কোথায়? বুদ্ধ গেল নিরঞ্জনা নদীর তীরে, যাকে বলা হয় ফল্গু নদী বা একে বলা হয় পুনপুন নদী। এই নদীর তীরে একটা পিপলের গাছ ছিল, সেই পিপল গাছের তলায় গিয়ে তার জ্ঞান প্রাপ্তি ঘটে।
কিভাবে জ্ঞান মিলছে তারও একটা কাহিনী আছে, কাহিনীটা ভালোভাবে বলছি, শোনো, মন দিয়ে শোনো, তাহলে মনে থাকবে। তো বুদ্ধের জ্ঞান কিভাবে পাচ্ছে? তো এখান থেকে বুদ্ধ যখন চলে গেল, এখান থেকে কি করলো, বুদ্ধ চলে গেল, এখানে জ্ঞান প্রাপ্তি হলো না বলে বুদ্ধ চলে গেল। তো বুদ্ধ চলে গিয়ে বোধগয়ার মধ্যে একটা মানে বুদ্ধ চলে গিয়ে কোন জায়গায় জ্ঞান প্রাপ্তি হলো, নিরঞ্জনা বা যাকে বলা হয় পুনপুন বা ফল্গু নদীর তীরে একটা বোধিবৃক্ষর নিচে, বোধিবৃক্ষটা ছিল পিপল গাছ, সেই পিপল গাছের নিচে, সেখানে তার জ্ঞান প্রাপ্তি হলো। তো কিভাবে জ্ঞান প্রাপ্তি হচ্ছে সেটা শোনো। তো বোধগয়ার মধ্যে, সে তখন বোধগয়ার মধ্যেই আছে বুদ্ধ, তো বোধগয়ার মধ্যে সেখানকার যে মানে বোধগয়ার যে শহর ছিল, সেই শহরে একজন শেঠ ছিল, সেই শেঠের যে ওয়াইফ ছিল, পত্নী ছিলেন, তার নাম ছিল কি, তার নাম ছিল সুজাতা। তার নাম কি ছিল, তার নাম ছিল কি, সুজাতা। তার নাম ছিল সুজাতা, সুজাতা। এই সুজাতা কি করলো, সুজাতা, এনার কিন্তু কোনো সন্তান ছিল না, এনার কোনো ছেলে ছিল না। তো এনার কোনো সন্তান না থাকায় ইনি ভগবানের কাছে, দেখবে যে কারোর কিছু কিছু যদি না পাও, যেমন তোমরা এখন মানে হিন্দু ধর্মের ক্ষেত্রে বলছি, বা যে যে ধর্ম থেকে বিলং করো, কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে মানে তার যা নিজস্ব ভগবান আছে, সেই ভগবানের কাছে প্রে করে যাও, প্রার্থনা করে যাও যে ভগবান এবার জন্য আমি চাকরিটা পেয়ে যাই, উতরে যাই। তো তেমনি সুজাতা, সুজাতা কি করলো, সুজাতা যখন ছেলে হচ্ছে না, সুজাতা ভগবানের কাছে মানত করলেন যে যদি আমার সন্তান হয় তাহলে তোমাকে ক্ষীরের প্রসাদ খাওয়াবো। এরপর সুজাতার ছেলে হলো। এই মানত ফানত করার পর দেখবে যে তোমাদের মধ্যে অনেকে আছো যে যদি আমি চাকরি পেয়ে যাই এই বছরে, এই যদি আরআরবি এনটিপিসি পেয়ে যায়, তাহলে একটা বাড়িতে বড় করে জোড়া কালী পুজো দেবো। তো চাকরি পেয়ে যাওয়ার পর সেই মানত পূরণ করে। তেমনটাই এই সুজাতাও তার যে মানত করেছিল সেই মানত পূরণ করার জন্য, মানে যখন ছেলে হয়ে গেল, মানত সে পূরণ করবে বলে এবার দাসীদের আদেশ দিল যে তার এই শহরের মধ্যে ভগবান পাওয়া যায় কিনা, সেই যদি ভগবান পাওয়া যায় তাহলে তাকে খুঁজে বার করতে। এবার একজন শেঠের পত্নী, সে অর্ডার দিয়েছে, মানে প্রায় বলতে পারো জমিদারের পত্নীর সমান, তার মানে সে তার অর্ডার যে কোনো ভাবে তার পালন করতে হবে, না হলে তার মানে যদি না পায় তাহলে তার মুন্ডুপাত হবে। তো দাসী, বেচারি দাসীরা খুঁজতে শুরু করলো। খুঁজতে 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 সেই নগরের মধ্যে বোধিবৃক্ষের নিচে ধ্যানমগ্ন একজন সাধুকে, সাধু অর্থাৎ এই গৌতম বুদ্ধকেই দেখেছে। সাধুকে দেখে তারা ভাবলো এই তো ভগবান, তাহলে এনার ব্যাপারে আমি সুজাতাকে গিয়ে বলি। তো সুজাতাকে গিয়ে বললো যে ভগবানকে পাওয়া গিয়েছে। এটা শুনে সুজাতা কি মানত করেছিল, সুজাতা মানত করেছিল যে যদি ছেলে হয় তাহলে ভগবানকে ক্ষীর খাওয়াবে, ক্ষীরের প্রসাদ খাওয়াবে। তো সুজাতা একদম মানে রিচুয়াল ভাবে ক্ষীর বানালো, ক্ষীর বানিয়ে নিয়ে সে চলে আসলো এবং বুদ্ধকে ক্ষীর খাওয়ানোর চেষ্টা করলো। কিন্তু গৌতম বুদ্ধের ধ্যান ভগ্ন করে, মানে গৌতম বুদ্ধ সে তার ধ্যান ভগ্ন করতে চাইছিল না, এবং ধ্যান ভগ্ন করে সে চোখই কোনোভাবে খুলতে চাইছিল না গৌতম বুদ্ধ। এরপর সুজাতা কি করছে, সুজাতা বুদ্ধের চোখ খোলানোর জন্য অনেক বিভিন্ন রকম চেষ্টা করছে। অবশেষে বুদ্ধ অতিষ্ঠ হয়ে কি করলো, সে তার চোখ খুললো। চোখ টোখ খুলে বলছে কি হয়েছে, আমাকে এত বারবার ডিস্টার্ব করছিস কেন, গৌতম বুদ্ধ বলছে। তখন সুজাতা বলছে যে বুদ্ধকে একটা এক্সাম্পল দিচ্ছে। কি এক্সাম্পল, ভালোভাবে শোনো, এক্সাম্পলটা তোমাদের এখনকার লাইফের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। এক্সাম্পল কি দিচ্ছে, বলছে তিনি ভগবানকে বলছেন যে বীণা, বীণা বলতে ভায়োলিন, ভায়োলিন অর্থাৎ ওই সরস্বতী ঠাকুরের হাতে যে ভায়োলিন থাকে, তো এই বীণার কি থাকে, বীণার তার থাকে, ভায়োলিনের দেখবে তার অর্থাৎ স্ট্রিং থাকে। তো এই বীণার তারের সাথে তুলনা করলেন কাকে, ভগবান বুদ্ধকে। কার সাথে তুলনা করলেন, বীণার তারের সাথে তুলনা করলেন। কিভাবে তুলনা করলেন, তিনি বলছেন, এই সুজাতা বলছেন যে বীণার তারকে এতটাই কষো না, এতটাই তাকে টাইট করো না যাতে করে সেটা কেটে যায়, আবার এতটা তাকে ঢিলা ছেড়ো না যাতে করে ওর দ্বারা সঙ্গীত উৎপন্ন না হয়। ভাইটাল কথা, কথার মিনিং বুঝিয়ে দিচ্ছি, তার আগে আরেকবার বলছি। বীণার তারকে তিনি কি বলেছেন, বীণার তারকে এতটাই কোষো না,
এতটাই তাকে টাইট করো না যাতে করে সেই তারটা কেটে যায়, আবার বীণার তারকে এতটা ঢিলা ছেড়ে দেও না যাতে করে সেটা দিয়ে আমি সঙ্গীত মানে বীণা যাতে না বাজাতে পারি, যার দ্বারা এতটাই ঢিলা করো না যাতে ওর দ্বারা সঙ্গীত উৎপন্ন না হয়। অর্থাৎ তিনি কি বোঝাতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন এই বুদ্ধকে যে মানে প্রথমত তিনি বুদ্ধকে বীণার সাথে তুলনা করেছেন এবং তিনি বোঝাতে চাইছেন যে এতটা কঠোর তপস্যা করো না যাতে করে শরীর এতটা মানে এতটা কষ্ট পেতে পেতে শরীর যাতে নষ্ট না হয়ে যায়। মানে তুমি জ্ঞান প্রাপ্তি করে নিলে, কিন্তু জ্ঞান প্রাপ্তি করার পর তোমার হয়তো তুমি জীবিত থাকলে না, তোমার শরীর হয়তো নষ্ট হয়ে গেল, এবার সেই জ্ঞানটা তুমি ডিস্ট্রিবিউট করতে পারলে না, তাহলে সেই জ্ঞানের অর্থ কি? সেই জ্ঞানের কোনো অর্থ নেই। তো সেটাই তিনি বলছেন যে কঠোর তপস্যা করে শরীরকে এতটাই কষ্ট দিও না যাতে করে শরীর নষ্ট হয়ে যায়, এবং শরীর নষ্ট হয়ে গেলে ওই জ্ঞানের কোনো কিন্তু ভ্যালু তার থাকলো না। আবার শরীরকে এতটাই ঢিলা ছেড়ো না, অর্থাৎ শরীরকে এতটাই তুমি সুখ সুবিধা দিও না যাতে করে আরাম করা ছাড়া মাথায় অন্য কোনো কাজ না আসে। অর্থাৎ বিনার তারকে এতটাই কোষো না যাতে করে তার তার কেটে যায়, আবার তারকে ঢিলা করো না যাতে করে ওর দ্বারা সঙ্গীত উৎপন্ন না হয়। তো এটা বলার পর গৌতম বুদ্ধ কি করলেন? সুজাতার যে ক্ষীর প্রসাদ এনেছিলেন সেই ক্ষীর প্রসাদ গ্রহণ করলেন, ক্ষীর প্রসাদ খেয়ে নিলেন, এবং সুজাতা কিসের উদাহরণ দিল, এক্সাম্পল কিসে দিল, মানে বুদ্ধকে কার সাথে তুলনা করলো? এক্সাম্পল দিল বীণার সাথে, বুদ্ধকে বীণার সাথে তুলনা করলো। তো এখান থেকে কোশ্চেন দেয় বুদ্ধকে বীণার তারের সাথে তুলনা করেছে কে? তো মনে রাখবে সুজাতা এই বুদ্ধকে বীণার তারের সাথে তুলনা করেছে, এবং এরপর গৌতম বুদ্ধের কি হয়ে গেল? জ্ঞান প্রাপ্তি হয়ে গেল। তো এনার জ্ঞান প্রাপ্তি কত বছর বয়সে হয়েছে, কোথায় হয়েছে, কোন নদীর তীরে হয়েছে, কোন গাছের নিচে হয়েছে, এবং কবে হয়েছে, এগুলো থেকে এক্সামে কোশ্চেন দেয়। তো এখানে হেডিং করো বুদ্ধের জ্ঞান প্রাপ্তি, বুদ্ধের জ্ঞান প্রাপ্তি, বুদ্ধের জ্ঞান প্রাপ্তি। তো ফার্স্টে লেখো কত বছর আয়ুতে, কত বছর বয়সে বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়। সেকেন্ডলি এখানে লেখো কোথায় হয়েছে, কোন স্থানে জ্ঞান প্রাপ্তি হয়েছে। তৃতীয়ত লেখো কোন নদীর তীরে হয়েছে। তারপর লেখো কোন গাছের নিচে হয়েছে। যদি কারোর অ্যান্সার জানা থাকে এক্ষুনি চট জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং জ্ঞান কবে মিলেছে, কবে এবং কোন দিনে মিলেছে। তো কত বছর বয়সে তার জ্ঞান প্রাপ্তি হচ্ছে গৌতম বুদ্ধের? গৌতম বুদ্ধের বয়স যখন 35 বছর, 35 বছর বয়সে তার জ্ঞান প্রাপ্তি হচ্ছে। কোথায় তার জ্ঞান প্রাপ্তি হয়েছে? বোধ গয়াতে। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধুমাত্র রেলের ক্ষেত্রে বলছি না, এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, পুলিশের এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে যারা রেলের এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধুমাত্র ইউপিএসসি বাদ দিয়ে প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে এই ক্লাস যদি তোমরা কমপ্লিট করতে পারো, প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা একসাথে কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে। আর যেগুলো লেখানো হচ্ছে এগুলো অবশ্যই খাতায় নোট করবে, কারণ এগুলো তোমরা পিডিএফ ভাবে পাবে না, শুধুমাত্র স্ক্রিন পিডিএফ পাবে। মানে যেমনটা লিখছি তেমনটাই হয়তো স্ক্রিন পিডিএফ পেয়ে যাবে। কিভাবে ডাউনলোড করতে পারবে? এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের স্ক্রিন পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কোন নদীর তীরে বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়? তো নদীর নাম, তিনটে নাম মনে রাখতে হবে, একই নদীরই তিনটে নাম। নিরঞ্জনা, নিরঞ্জনা, পুনপুন, পুনপুন, বা একেই বলা হয় কি ফল্গু, একেই বলা হয় কি ফল্গু নদীর তীরে, ফল্গু নদীর তীরে, ফল্গু নদীর তীরে। তো নিরঞ্জনা বা পুনপুন বা ফল্গু নদীর তীরে এনার জ্ঞান প্রাপ্তি হয়েছিল। কোন গাছের নিচে এনার জ্ঞান প্রাপ্তি হয়?
পিপল গাছের নিচে, পিপল গাছের নিচে, পিপল গাছ, পিপল গাছের নিচে এনার জ্ঞান প্রাপ্তি হয়েছিল, যাকে বলা হয় কি বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ, যাকে বলা হয় কি বোধি বৃক্ষ, বোধি বৃক্ষের নিচে, পিপল গাছের নিচে এনার জ্ঞান প্রাপ্তি হয়েছিল। জ্ঞান প্রাপ্তি যেটা হয়েছিল তাকে কি বলা হয়, মানে বুদ্ধ বুদ্ধ ধর্মে জ্ঞান প্রাপ্ত হওয়াকে বলা হয় কি, বলা হয় নির্বাণ বলা হয়। এবং এই জ্ঞান তিনি কবে লাভ অর্জন করেছিলেন, সেদিন কি কি দিন ছিল, তো মনে রাখবে বৈশাখী পূর্ণিমার দিনে, বৈশাখী পূর্ণিমার দিনে। বৈশাখী বৈশাখী পূর্ণিমার দিনে এনার জ্ঞান প্রাপ্তি হয়েছিল। এবং এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা দেবে সেটা হলো এই জ্ঞান প্রাপ্তিকে কি বলা হয়, এই জ্ঞান প্রাপ্তির ঘটনাকে, এই জ্ঞান প্রাপ্তির ঘটনাকে, জ্ঞান প্রাপ্তির ঘটনাকে কি বলা হয়, ঘটনাকে বলা হয় কি। তো বুদ্ধের জ্ঞান প্রাপ্তির ঘটনাকে বলা হয় কি, বলা হয় মহাবোধি, বলা হয় মহাবোধি, বা একেই বলা হয় সমবোধি, মহাবোধি বা সমবোধি বলা হয়, একে কি বলা হয় মহাবোধি বা সমবোধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পাশে ট্রিপল স্টার দিয়ে রাখো, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে বুদ্ধের জ্ঞান প্রাপ্তির ঘটনাকে কি বলা হয়, বলা হয় মহাবোধি অর্থাৎ সমবোধি। এবার বুদ্ধ জ্ঞান প্রাপ্ত করে নিল, জ্ঞান প্রাপ্ত করার পরে এবার সেই জ্ঞানটা কারোর না কারোর মধ্যে ডিস্ট্রিবিউট করবে। তাই এখান থেকে এবার কোশ্চেন দেবে যে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল। তো নেক্সট পেজে লেখো বুদ্ধের প্রথম উপদেশ, বুদ্ধের বুদ্ধের প্রথম উপদেশ, বুদ্ধের প্রথম উপদেশ কোথায় দিয়েছিল, প্রথম উপদেশ বুদ্ধ, গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দেয় কোথায়, প্রথম উপদেশ দেয় সারনাথ, সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিল। এবং এই প্রথম উপদেশ দেওয়ার ঘটনাকে লিখে রাখো, বুদ্ধের বুদ্ধের এই প্রথম উপদেশ দেওয়ার ঘটনাকে, প্রথম উপদেশ দেওয়ার ঘটনাকে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘটনা, এই ঘটনাকে কি বলা হয়, এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, বলা হয় কি ধর্মচক্র প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন বলা হয়। বুদ্ধের প্রথম যে উপদেশ দিয়েছিল সেই উপদেশকে বলা হয় কি, উপদেশ দেওয়ার ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এবং এই প্রথম উপদেশ কাকে দিয়েছিল, এই প্রথম উপদেশ দেয় কাকে, সেখানে লেখো বুদ্ধ তার বুদ্ধ তার প্রথম উপদেশ দেয়, বুদ্ধ তার প্রথম উপদেশ দেয় কোথায় গিয়ে, তার প্রথম উপদেশ দেয় সারনাথে গিয়ে তার প্রথম উপদেশ দেয়। কাকে কাকে দিয়েছিল, সেই 5 জন সাথী, সেই 5 জন যে সাথী ছিল, কোন 5 জন সাথী, এই যে এক্ষুনি বললাম 5 জন সাথী কে কে, এই যে এই 5 জন সাথীকে গিয়ে গৌতম বুদ্ধ কি করেছে, তার প্রথম উপদেশ দিয়েছে। তো গৌতম বুদ্ধ গিয়ে চলে গেল সেখানে সারনাথে, সারনাথে গিয়ে 5 জন সাথীকে ডাকলো যে কি ব্যাপার, এখনো কিছু মিললো, কিছু পেলে তোমরা, বলছে না কিছু পাইনি। এবার ওরা এর কাছে কোশ্চেন করছে তুমি কিছু পেয়েছো, বলে হ্যাঁ আমি জ্ঞান পেয়ে গেছি। কি জ্ঞান, আমাদের বলো আমাদের বলো। তো গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছে। তো প্রথম উপদেশ, এই 5 জন সাথীর মধ্যে একজনের নাম দেখো আমি তখন বলেছি,
কে? একজনের নাম হলো কৌডিন্য। একজনের নাম হলো কৌডিন্য। কৌডিন্য। একজনের নাম হলো কি? কৌডিন্য। কৌডিন্য। বাকি জনের নামও মনে রাখতে হবে। বাকি জনের নাম সেকেন্ড লেখো আঞ্জ। আঞ্জ বা অনেক বইতে এনার নাম অসঙ্গ লেখা আছে। আঞ্জ বা অসঙ্গ। তৃতীয় জন ব্যক্তির নাম লেখো আরশিজ বপ। আরশিজ। আরশিজ বপ। 4 নম্বর ব্যক্তির নাম লেখো মহানাম। মহানাম। এবং 5 নম্বর ব্যক্তির নাম লেখো ভাদিয়া। ভাদিয়া। তো এই 5 জনকে সবার প্রথম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিল। প্রথম উপদেশ কোথায় দিয়েছিল? সারনাথে গিয়ে দিয়েছিল। এরপর বুদ্ধের মৃত্যু হয়। তো মৃত্যু থেকে 3টে কোশ্চেন দেয়। তো এখানে নেক্সট পেজে লেখো বুদ্ধের মৃত্যু। বুদ্ধের বুদ্ধের মৃত্যু। বুদ্ধের মৃত্যু। তো বুদ্ধ মারা যায় কত খ্রিস্টাব্দে? কোশ্চেন দেবে। তো 483 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ মারা যায়। বুদ্ধের মৃত্যু হয় কোথায়? তো এনার মৃত্যু হয় কুশিনাগার। কোথায় মারা যায়? কুশিনাগার। কুশিনাগার। তাহলে বুদ্ধ জ্ঞান প্রাপ্তি করে কোথায়? জ্ঞান প্রাপ্তি করে বোধগয়াতে। প্রথম উপদেশ দেয় কোথায়? সারনাথে। মারা যায় কোথায়? কুশিনাগারে এসে বুদ্ধ মারা যায়। এবং এনার এই মৃত্যুর ঘটনাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মৃত্যুর ঘটনাকে কি বলা হয়? বুদ্ধের মৃত্যুর ঘটনাকে কি বলা হয়? ঘটনাকে বলা হয় কি বলা হয়? বলা হয় মহাপরিনির্বাণ। কি বলা হয়? মহাপরিনির্বাণ। মহা মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ বলা হয় বুদ্ধের মৃত্যুর ঘটনাকে। আচ্ছা, এই ঘটনাগুলো এবং এদের উপরে কিছু সিম্বল এবং প্রতীক আছে, সেগুলো আমি একটু আলাদা করে লিখে দিচ্ছি, কারণ এখান থেকে এক্সামে কোশ্চেন দেয়। তাই এখানে নেক্সট পেজে এখানে তোমরা হেডিং করো, ফার্স্ট হেডিং করো ঘটনা। 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 নেক্সট হেডিং করো নাম। আচ্ছা, একটা কথা তোমাদের একটুখানি বলে রাখি, ক্লাসের মাঝখানে তোমাদের এই সপ্তাহটা একটু ইরেগুলার ক্লাস চলবে। কারণ কি, তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে। তো পিএসসি ক্লার্কশিপের অফলাইনের ব্যাচ আমার আছে। তো সেই অফলাইনের ব্যাচে এই লাস্ট অফলাইন ব্যাচ, এরপর আর অফলাইন ব্যাচ রাখবো না যদিও। তো অফলাইন ব্যাচে আমার সেখানে একটু টাইম দিতে হচ্ছে, সেই কারণে তোমাদের ক্লাসগুলো একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। এই উইকটা তোমরা একটুখানি ইরেগুলারলি ভাবে ক্লাসটা করে নাও। নেক্সট উইক থেকে মানে 16-17 এক্সাম হয়ে যাচ্ছে, তারপরে সোমবার বা মঙ্গলবার থেকে একদম রেগুলার বেসিসে তোমাদের কিন্তু ক্লাস চলবে। এবং তোমাদের আরআরবি এনটিপিসির জন্য দুটো জিকের ক্লাস চলছে, একটা হিস্ট্রি আর একটা হলো ফিজিক্স। এরপর ধীরে ধীরে আরো একটা একটা করে মানে টোটাল 4টে, মানে নেক্সট উইক থেকে 4টে, 3টে কিংবা 4টে বা 5টা করে তোমাদের জিকের ক্লাস মানে সেট করার চিন্তা ভাবনা আমাদের আছে। তো নেক্সট উইক থেকে তোমাদের রেগুলার বেসিসে ক্লাস চলবে। এই সপ্তাহটা একটুখানি ম্যানেজ করে নাও। আহ, এখানে লেখো ঘটনা বা সংকেত বা সিম্বল বা প্রতীক বলতে পারো একে, প্রতীক। ইংলিশে বলবো সিম্বল। সিম্বল থেকেও কোশ্চেন থাকে। 3টে আলাদা আলাদা ভাবে হেডিং করে নাও। ফার্স্ট লেখো গর্ভে যখন ছিল, গর্ভ। সেকেন্ড লেখো যখন জন্ম হচ্ছে। থার্ড লেখো জন্মানোর পর গৃহত্যাগ। গৃহত্যাগ। তারপর লেখো জ্ঞান প্রাপ্তি। জ্ঞান প্রাপ্তি। তারপর লেখো প্রথম উপদেশ।
প্রথম উপদেশ এবং লাস্ট 6 নম্বর লেখো মৃত্যু। মৃত্যু। তো গর্ভ যখন ছিল, গর্ভে, তখন তার নাম কিছু ছিল না, মনে রাখার কোনো দরকার নেই। প্রতীক কি ছিল এটা মনে রাখবে। প্রতীক সিম্বল কি ছিল? সিম্বল ছিল হাতি। সিম্বল ছিল হাতি। জন্মের টাইমেও কিন্তু কোনো নাম ছিল না, কিন্তু সিম্বলটা মনে রাখবে। সিম্বল ছিল কি? সিম্বল ছিল কমল। সিম্বল ছিল কমল। গৃহত্যাগের টাইমের যে নাম, গৃহত্যাগ, জ্ঞান প্রাপ্তি, প্রথম উপদেশ এবং মৃত্যু, এই চারটে ঘটনার কিন্তু বিভিন্ন নাম ছিল। তো গৃহত্যাগের নাম কি ছিল? মহাবিনিষ্ক্রমণ। মহা মহাবিনিষ্ক্রমণ। মহাবিনিষ্ক্রমণ। এবং সিম্বল ছিল কি মহাবিনিষ্ক্রমণের? ঘোড়া। ঘোড়া তার সিম্বল ছিল। জ্ঞান প্রাপ্তিকে কি বলা হয়? সম্বোধি বা মহাবোধি। সম্বোধি বা একেই বলা হয় মহাবোধি। সম্বোধি বা মহাবোধি। এবং এর সিম্বল কি সম্বোধি বা মহাবোধি? এর সিম্বল হলো বোধি বৃক্ষ। বোধি বৃক্ষ হলো এর সিম্বল। তারপর প্রথম উপদেশ। প্রথম উপদেশকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। এবং এর সিম্বল ছিল কি? সিম্বল ছিল চক্র। আর মৃত্যুকে বলা হয় কি? মহাপরিনির্বাণ। মহা মহাপরিনির্বাণ। এবং এর সিম্বল ছিল কি? স্তূপ। এর সিম্বল ছিল কি? এর সিম্বল ছিল স্তূপ। তাহলে লাস্ট যে চারটে বললাম, বিশেষ করে গৃহত্যাগ, জ্ঞান প্রাপ্তি, প্রথম উপদেশ এবং মৃত্যু, এদের যে নাম, এই বিনিষ্কারম গৃহত্যাগকে বলা হয় জ্ঞান প্রাপ্তি মহাবোধি বলা হয়, প্রথম উপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, আর মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র রেলের এক্সামের ক্ষেত্রে নাই, দেখবে ডব্লিউবিসিএস এর এক্সামও যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে থাকো, দেখবে বহুবার এখান থেকে এক্সামে কোশ্চেন দিয়েছে। এরপর দেখব বুদ্ধের যে দর্শন ছিল, তিনটে দর্শন। তিনটে দর্শন কি কি? বৌদ্ধ ধর্ম বা বুদ্ধের, এখান থেকে নেক্সট লেখো হেডিং করে, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম বা বুদ্ধের বুদ্ধের তিনটি দর্শন। বুদ্ধের তিনটি দর্শন। বুদ্ধের তিনটি দর্শন। তিনটি দর্শন কি কি? ফার্স্ট লেখো অনাত্মাবাদী। অনাত্মাবাদী। সেকেন্ড লেখো এখান থেকে অনিশ্বরবাদী। অনিশ্বরবাদী। এবং থার্ডলি এখান থেকে লেখো 3 নম্বর মধ্যম মার্গী। মধ্যম মার্গী। তো বৌদ্ধ ধর্মের এই যে তিনটে দর্শন, তিনটে দর্শন কি কি? এদের মধ্যে কি কি বলা হয়েছে? অনন্তবাদী, অনিশ্বরবাদী, মধ্যম মার্গী। তো অনাত্মাবাদীতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই ধর্ম আত্মাকে স্বীকার করে না, আত্মাকে বিশ্বাস করে না। কি বলা হয়েছে? এই ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্ম আত্মাকে আত্মাকে স্বীকার করে না। আত্মাকে স্বীকার অর্থাৎ বিশ্বাস করে না। আত্মাকে স্বীকার করে না অর্থাৎ বিশ্বাস করে না। অনিশ্বরবাদী এর অর্থ কি? এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে এই ধর্ম ঈশ্বরকে মানে না। এই ধর্ম ঈশ্বরকে মানে না। এই ধর্ম ঈশ্বরকে কি করছে? মানছে না।
ঈশ্বরকে মানে না। আর মধ্যম মার্গীতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এর অর্থ হলো না বেশি কঠোর তপস্যা, না বেশি ভোগ আরাম করা যাবে। এর অর্থ হলো কি? মধ্যম মার্গী অর্থ হলো, এর অর্থ হলো না বেশি কঠোর তপস্যা, কঠোর তপস্যা এবং না বেশি আরাম, না বেশি ভোগ আরাম করা যাবে। ভোগ, না বেশি কঠোর তপস্যা, না বেশি ভোগ আরাম করা যাবে। এটা বলা হচ্ছে কিসের মধ্যে? বলা হচ্ছে মধ্যম মার্গের মধ্যে। তাহলে বুদ্ধের তিনটি দর্শন কি কি? অনাত্মাবাদী, এই ধর্ম আত্মাকে স্বীকার করছে না। অনিশ্বরবাদী, এই ধর্ম ঈশ্বরকে মানে না। মধ্যম মার্গী, না বেশি কঠোর তপস্যা, না বেশি ভোগ আরাম করব, এর মিডিলে থাকবো, অর্থাৎ মধ্যম মার্গী হয়ে থাকবো। আচ্ছা, এখান থেকে নেক্সট একটা কোশ্চেন এক্সামে দেয়, লেখো যে গৌতম বুদ্ধের সব থেকে প্রিয় শিষ্য কে ছিলেন? এখানে লেখো বুদ্ধের বুদ্ধের সব থেকে সব থেকে প্রিয় শিষ্য হলেন, বুদ্ধের সব থেকে প্রিয় শিষ্য হলেন কে? তো বুদ্ধের সব থেকে প্রিয় শিষ্যের নাম হলো আনন্দ। বুদ্ধের সব থেকে প্রিয় শিষ্যের নাম কি? প্রিয় শিষ্যের নাম হলো আনন্দ। প্রথমে বৌদ্ধ ধর্ম মহিলাদের কিন্তু কোনো স্থান ছিল না বৌদ্ধ ধর্মে, কিন্তু পরবর্তীতে এই আনন্দ, যিনি গৌতম বুদ্ধের একদম প্রিয় শিষ্য ছিলেন, এই আনন্দের উপদেশে, আনন্দের কথায় মহিলারাও বৌদ্ধ ধর্মে দীক্ষিত হতে থাকে। আর বৌদ্ধ ধর্মে যুক্ত হওয়া, এখান থেকে তাই কোশ্চেন দেবে, বৌদ্ধ ধর্মে যুক্ত হওয়া প্রথম মহিলার নাম কি? বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মে যুক্ত হওয়া বা দীক্ষিত হওয়া, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া প্রথম মহিলা, প্রথম মহিলা নাম কষ্ট করে মনে রাখার দরকার নেই, নাম তোমাদের জানা আছে। কে? সেই গৌতম বুদ্ধের যিনি সৎ মা ছিলেন। নাম কি? প্রজাপতি গৌতমী। প্রজাপতি গৌতমী, প্রজাপতি গৌতমী। এই প্রজাপতি গৌতমী প্রথম মহিলা হিসাবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, যিনি ছিলেন গৌতম বুদ্ধের সৎ মা। গৌতম বুদ্ধের সৎ মা। এরপর নেক্সট এখান থেকে হেডিং করো যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। এটা দিয়ে আজকে শেষ করব, কারণ ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে। নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে সেগুলো দেখব। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হেডিং করো। তো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? ফার্স্ট লেখো, ফার্স্ট লেখো বুদ্ধম, বুদ্ধম শরণম গচ্ছামি। বুদ্ধম শরণম গচ্ছামি, বুদ্ধম শরণম গচ্ছামি। সেকেন্ড হলো, সেকেন্ড হলো সংঘম, সংঘম শরণম গচ্ছামি। এবং তিন নম্বর, থার্ড নাম্বার হলো ধম্মম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি। তাহলে বুদ্ধের ত্রিরত্ন কি কি হলো? ত্রিরত্ন হলো বুদ্ধম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি এবং ধম্মম শরণম গচ্ছামি। এই তিনটে ছিল বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। তো এরপরে এখনো বাকি থাকছে বৌদ্ধ ধর্মের চারটি যে আর্য সত্য আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। এছাড়া
বৌদ্ধ যে সঙ্গীতগুলো আয়োজন হয়েছিল, কোথায় আয়োজন হয়েছিল, কোন রাজার টাইমে কে অধ্যক্ষ ছিল, কোন সালে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, কোন বংশ সেই টাইমে রাজত্ব করতেন, তারপর বৌদ্ধ ধর্ম লাস্টে গিয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, কি কি ভাগে হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি এনটিপিসি এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এটা ফাউন্ডেশন ব্যাচ চলছে, একদম ডিপলি কিন্তু এখান থেকে পড়ানো হচ্ছে। আর ক্লাস ভালো লাগলে আবারও বলছি, অবশ্যই অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।